বা স্মৃতি তার সেকেন্ড পার্ট। ফার্স্ট ক্লাসের আগের ক্লাসই করেছি, আমি তখনই বলেছিলাম একটা ক্লাসে সম্পূর্ণ দিতে পারিনি, কিছু টেকনিক্যাল ফল্ট ছিল, আমার শরীরটাও ঠিক ছিল না। সেকেন্ড পার্টটা বলছি, আমরা যে অবধি শেষ করেছিলাম SQ4 আর থিওরি বলেছিলাম, স্মৃতির বা ধারণের রিটেনশনের SQ4 থমসন এবং রবিনসনের যে কৌশল সেটা বলেছিলাম। আজকের এই ক্লাসটায় ধারণ ক্ষমতা বৃদ্ধির আমরা কৌশল জানবো, তারপর জানবো স্মৃতির যে স্তর আছে বিভিন্নভাবে ভাগ করেছে, শুধু 3টে ভাগ নয়, ভাগগুলো জানবো, বিস্মৃতির কারণ জানবো এবং স্মরণ ক্ষমতা কি করে বাড়ানো সম্ভব একজন শিক্ষার্থীর, শিক্ষক হিসেবে কি করব সেই বিষয়গুলো আলোচনা করব। তাহলে প্রথমে আমি লিখে নিয়েছি ধারণ ক্রিয়া বৃদ্ধির উপায়গুলো। এবারে ধারণ প্রক্রিয়া কিভাবে বাড়ানো যেতে পারে, স্টোরেজ বা রিটেনশন যেটা, সেটার উপরই আমি বলেছি। স্মৃতি বলতে ধারণ ক্ষমতাটাই মূল, তারপর আসছে পুনরুদ্রেক। আমরা পুনরুদ্রেকের নীতি, অনুসঙ্গমূলক নীতি, সান্নিধ্যের নীতিগুলো পড়েছি। প্রথমত হচ্ছে অধিক শিখন। আমি কোনো জিনিস আমার স্টোরেজ করতে যাই, তাহলে প্রথম উপায় যেটা অধিক শিখন, ইংরেজিতে বলা হয় ওভার লার্নিং। অধিক শিখন মানে কি, যখন আমি একটা জিনিস ধরো পড়ছি, শিখছি, আমার 4-5 বার পর মুখস্থ হয়ে গেল, কিন্তু আমার যদি ধারণ ক্ষমতা বাড়াতে হয় তাহলে কি করতে হবে, মুখস্থ হয়ে গেছে, আমি শিখে গেছি, মনে হবার পরেও আরো কয়েকবার সেটা পড়া দরকার। এই যে সেটাকে বলছে ওভার লার্নিং। একটা বোতলে জল ভরবো, আমি কল চাপছি, জল ভরবো, মনে হয় ভরে গেছে, কিন্তু যখনই তুমি ভরে গেছে মানে বোতলটা নিয়ে আসবে, ওর উপরে কিছু ফেরা মতন হয়ে থাকে, কিছুটা জল পড়ে যায়, বোতলটা এতটা কিন্তু খালি থাকে। যদি সত্যি বোতলটা পুরো ভর্তি করতে হয় কি করতে হয়, জলের কলটাকে থামিয়ে আস্তে আস্তে আস্তে, যখন ভরে গেছি, প্রায় গলা বোতল হয়ে গেছে, এতটা ভরে গেছে বোতলের, আস্তে আস্তে ভরতে হয়, একটু সরিয়ে নিয়ে আবার একটুখানি নিতে হয়, তবেই একদম পরিপূর্ণ ফুল হয়। ডাইরেক্ট তুমি কলের নিচে দাঁড়িয়ে দিলে সারাদিনেও পরিপূর্ণ একদম হবে, একটু গেলে গ্যাপ থাকবে স্পিডে জল পড়লে। তাহলে বিশেষ কৌশলেই আমরা একমাত্র স্পিডের সেখানটায় জল ভরতে পারি। ঠিক তেমনই স্পিডে দ্রুত যখন আমি বারবার একটা বিষয় নিচ্ছি, আমার মস্তিষ্কের উপরেও চাপ পড়ছে কিছুটা, ওই তথ্যটা আমার মনে হচ্ছে আমার মুখস্থ আমার হয়ে গেছে, আমি ধারণ করতে পারবো, দেখা যাবে পরে সেটা আবার আমার ফরগেটিং হয়ে যাবে, ভুল হয়ে যাবে, বিস্মৃতি হয়ে যাবে। তাই জন্য সেটার উপায় হচ্ছে বোতল সরিয়ে সরিয়ে একটু একটু করে আর একটু ফাঁকা যাতে না থাকে, অর্থাৎ ওভার লার্নিং করা। এটা কি বলা হচ্ছে অধিক শিখন। শেখা হয়ে গেছে মনে হওয়ার পরেও আরেকটু শেখার চেষ্টা করতে হবে। সামগ্রিক পদ্ধতি বলছে আংশিক পদ্ধতির পরিবর্তে সামগ্রিক পদ্ধতি, মানে পার্ট পার্ট করে আমরা অনেক সময় মুখস্থ করবার চেষ্টা করি, সেটা করা যাবে না। সমগ্র অংশটা যদি আমরা পড়ি না, বেশি মনে থাকে, আগে সারাংশটা জেনে নিতে হবে। একটা গল্প, একটা ঘটনা, যে কোনো কিছু পড়তে গেলে সেটা যদি টোটাল বিষয়টা না জেনে আমি 2 লাইন এখন পড়লাম, পরে আবার 2 লাইন পড়লাম, কিচ্ছু মনে থাকবে না। সেটা সামরিক। সবিরাম পদ্ধতি, অবিরাম আর সবিরাম দুটো পদ্ধতি হয়। অবিরাম মানে কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, সবিরাম মানে বিরাম নিয়ে নিয়ে, অর্থাৎ একটানা অনুশীলন না করে বা শিখন না করে কি করা উচিত, রেস্ট দেওয়া উচিত। দেহ এবং মন দুটোকেই রেস্ট দেওয়া উচিত, থিতু হওয়ার টাইম দেওয়া উচিত। একটা কাচের গ্লাসের মধ্যে কিছুটা ধুলোবালি নিয়ে যদি সবসময় নাড়তে থাকি, কখনোই ওটা থিতু হবে না। একটু রেখে দিলে, আমরা সে ছোটবেলায় পরীক্ষায় পড়েছিলাম, সে ধুলোবালিটা জলের নিচে থিতু হয়ে যেত। আমি যে বিষয়টা মস্তিষ্কে দিচ্ছি সেটা থিতু হওয়ার টাইম দিতে হবে। এটাকে বলছে সবিরাম পদ্ধতি, থেমে থেমে পদ্ধতি। তার মানে এই নয় একটা করে ওয়ার্ড বলবো, 2 মিনিট থামবো, আবার একটা ওয়ার্ড বলবো, তাহলে মনে হয় আমার বেশি মুখস্থ হবে, সেটা কিন্তু করা যাবে না। আমার ব্রেনকে একটা জিনিস শেখার পর রেস্ট দিতে হবে। তারপরে সক্রিয় শিখন, নিষ্ক্রিয় শিখন দুটো হয়। নিষ্ক্রিয় মানে ওই ল্যাদ খেয়ে পড়ে আছে, শিখতে হয়, শিখছি, সেটা না। শেখার সময় আমাকে অ্যাক্টিভ হতে হবে, যত বেশি অ্যাক্টিভ থাকবো। বাঙালি ইংরেজি ভালো বুঝি, সক্রিয় মানে হচ্ছে বাংলা হচ্ছে অ্যাক্টিভ, তাই তো? যাই হোক, তো ওই সক্রিয়ভাবে যদি আমি শিখি সেটা আমার কিন্তু বেশি মনে থাকবে। বস্তুর দৈর্ঘ্য, এইবার একটা জিনিস বলো তো, টেকনিক্যাল প্রশ্ন দিতে পারে। একটা বিষয়, ছোট বিষয় বেশি স্মরণ থাকে, তাড়াতাড়ি মুখস্থ করা যায়, না বড় বিষয়ের ধারণ ক্ষমতা বেশি? মুখস্থর কথা বলছি না, ধারণ ক্ষমতার কথা বলছি। সবাই বলবে ছোট বিষয়, আমি বলবো না, সাইকোলজি বলছে না। এখানেই তো কথা, বস্তুর দৈর্ঘ্য তুলনামূলকভাবে একটু বড় বিষয় বেশি মনে থাকে। কিভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধর একটা গল্প তুমি মোটামুটি 2-3 বার পড়লে, সেটার সম্বন্ধে তুমি বলে দিতে পারবে। একটা কবিতা 6 লাইন মুখস্থ করছো, সেখানে 2 লাইন ভোলা মানে পার্সেন্টেজ করে দেখো কত পার্সেন্ট তুমি ভুলে গেলে।
ঠিক এমসিকিউ এর মতন। এমসিকিউ এর 4টে অপশন, তুমি একটা অপশন না করলে মানে 0 পাবে, কিন্তু বড় প্রশ্ন বানিয়ে বুনিয়ে লিখলে তুমি 8 এর মধ্যে 2-3 পেতে পারো। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এমসিকিউ তে বেশি রয়ে গেছে, কিন্তু উত্তর তো ছোট্ট, একটা ওয়ার্ড বা একটা কথায়। ঠিক সেরকম ছোট বিষয় ফরগেট বা বিস্মৃতি হওয়ার চান্সটাও কিন্তু বেশি হয়। দৈর্ঘ্যটা বেশি হলে মনে থাকে বেশি। বিশেষত্ব কোনো বিষয়ের যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে, স্পেশালিটি থাকে, সেটা দেখবে বেশি মনে থাকে। সে যে শিক্ষক পড়াচ্ছেন তার স্পেশালিটি হোক, শিক্ষণের বিষয়বস্তু হোক, বা যিনি পড়াচ্ছেন তিনি যদি বিশেষ উদাহরণ দিয়ে তার একটা বিশেষত্ব তৈরি করে দিতে পারেন, দেখবে সেটা মাথায় স্ট্রাইক করে যায়। অর্থাৎ বিশেষত্ব স্পেশাল বিষয়গুলো মনে থাকে বা ধারণ করে বেশি দিন স্মরণে থাকে। অর্থপূর্ণ শিখন, না বুঝে শিখন যেটা হচ্ছে যান্ত্রিক, সে যান্ত্রিক শিখন বেশি দিন স্থায়ী হয় না। যদি মিনিংটা বুঝে বুঝে আমি পড়তে পারি, এটা আমরা সবাই জানি, সেটার ধারণ বা স্টোরেজটা বেশি হয়। অধিক ইন্দ্রিয়ের ব্যবহার, আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, চোখ কান নাক জিভ ত্বক। সাইকোলজি কি বলছে, কোনো একটা শিখনের ক্ষেত্রে যত বেশি ইন্দ্রিয়কে যুক্ত করতে পারবো সেটা তত বেশি স্থায়ী হয়। এই জন্যই একটা জিনিস শুনে যতটা মনে না থাকে, টিভিতে বা মোবাইলে দেখলে বেশি মনে থাকে, কারণ সেখানে একই সাথে দেখছি আবার শুনছি, দুটো ইন্দ্রিয় অন্তত পক্ষে কাজ করছে। আর শোনার ক্ষেত্রে একটা ইন্দ্রিয় কাজ করছে। যত বেশি ইন্দ্রিয় শিখনের ক্ষেত্রে সক্রিয় থাকবে, সেই শিখনটা বেশি মনে থাকবে। এই জন্যই তোমাদের আমি বারবার বলছি যে যা পড়ছো, যে ক্লাসটা, তুমি আমার ক্লাস দেখো, অন্য কোনো স্যার ম্যাডামের ক্লাস দেখো, তাতে কোনো ব্যাপার নেই। তুমি কোথা থেকে শিখছো বড় কথা, সাথে সাথে লেখো, প্রশ্ন করো। বই থেকে যেটা পড়ছো প্রশ্ন করো। তোমার প্রশ্ন করার সময় তোমার কি হচ্ছে, তোমার চোখ দেখছে, তোমার হাত লিখছে মানে ত্বক, এই ত্বক কি স্পর্শেন্দ্রিয়। আবার তুমি মুখে মুখে বলছো কিন্তু তোমার জিভ কিছুটা হলেও নড়ছে। তার সাথে আমাদের যে সিক্স সেন্স মাইন্ড, সেটা তো কাজ করছেই। ফলে বেশি অ্যাক্টিভ, বেশি ইন্দ্রিয় কাজ করলে সেটা বেশি স্মরণ থাকে। ও অভ্যন্তরীণ অবস্থা, যদি একজন শিক্ষার্থীর অভ্যন্তরীণ অবস্থা, তার চাহিদা, আগ্রহ, তার মানসিক স্বাস্থ্য সব ঠিকঠাক থাকে, শিক্ষাটা বেশি স্থায়িত্ব হবে, বেশি দিন ধরে রাখতে পারবে। আর যদি আমার মন মানসিকতা ভালো না থাকে, কোনো কারণে আমি অশান্ত থাকি, কোনো টেনশনে থাকি, তাহলে শিক্ষণটা বেশি স্থায়ী হবে না, আমি শিখতেই পারবো না ঠিকঠাক। এই হলো ধারণ ক্ষমতা বৃদ্ধির উপায়। এইবার আসবো আমরা মেমোরি বা স্মৃতির শ্রেণী বিভাগে। স্মৃতি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। মোট 6টি দৃষ্টিভঙ্গি, 6টি অ্যাঙ্গেল থেকে স্মৃতিকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তার মধ্যে এখানে আমি প্রথমে 3টে লিখে নিয়ে আলোচনা করছি। প্রথম যেটা অন্যতম শ্রেণীবিভাগ, সব বইতেই পাবে, স্থায়িত্ব কাল অনুযায়ী স্মৃতির শ্রেণীবিভাগ। সংবেদনমূলক স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি, আর দীর্ঘস্থায়ী স্মৃতি। এই যে সেনশনাল, শর্ট টার্ম, লং টার্ম। সংবেদনমূলক স্মৃতি হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। সংবেদন যেমন কয়েক সেকেন্ড আমাদের মাত্র স্থায়ী হয় মস্তিষ্কে, কোন অনুভূতি পৌঁছানোর মাত্র, সেরকমই কোন একটা বিষয় হট করে দেখলাম, তখনই শুধুমাত্র মনে থাকলো, পরক্ষণেই ভুলে গেলাম। এই ধরনের স্মৃতিকে বলে সংবেদনমূলক স্মৃতি। স্বল্প স্থায়ী স্মৃতি কয়েক সেকেন্ড থেকে কয়েক মুহূর্ত পর্যন্ত স্থায়ী হতে পারে, কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। যে জিনিস আমরা অল্প কিছু সময়ের জন্য শুধুমাত্র মনে রাখি, পরক্ষণে আমরা ইচ্ছে করেই সেটা ভুলে যাই। আমি কয়েক সেকেন্ডের জন্য মনে রাখার জন্য, দেখা হলো পরীক্ষার হলে একটা ওয়ার্ড কিছুতে মনে পড়ছে না, দূরের বন্ধু থেকে, আমি জানি না, ওটা একটু বলতো, 25 নম্বরে এ, 25 নম্বরে এ, এমসিকিউ সুবিধা হচ্ছে 25 নম্বরে, তারপরে কিন্তু আমি আর ভুলে গেছি কিছুক্ষণ পরে। এই যে এই ধরনের স্মৃতিগুলো হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি। পরীক্ষার হলে খুব ইউজ করবে না। বাথরুমে যে একটা ওয়ার্ড দেখা হচ্ছে মধ্যে, এটা কি হবে না, মনে করতে করে কোনো রকম গেলাম, লেখাও কমপ্লিট, পরে আবার ভুলে গেছি। স্বল্পস্থায়ী স্মৃতি। দীর্ঘস্থায়ী স্মৃতি, যে স্মৃতিটা আমাদের স্থায়ী হয়, বিভিন্ন অভিজ্ঞতায় আমরা যেটা অর্জন করি, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয়। এই দীর্ঘস্থায়ী অনেক কিছু আছে, তুমি কিন্তু প্রায় সারা জীবন মনে রেখে দিয়েছো, আছে না অনেক কিছু, তোমার বাড়ি কোথায়, এই সমস্ত হাজার হাজার প্রশ্নের উত্তর তুমি যে কোনো সময় হট করে তুমি পুনরুদ্ধার করতে পারো। এই ধরনের স্মৃতিকে বলা হয় দীর্ঘস্থায়ী স্মৃতি। এইবার শিখনের কৌশল অনুযায়ী, টেকনিক, কিভাবে আমরা শিখছি সেই অনুযায়ী, তোমার যে বার্গস বলে একজন মনোবিদ, বার্গস শিখনকে স্মৃতিকে 2 ভাগে ভাগ করেছে। একটা বলেছেন অভ্যাসগত বা যান্ত্রিক স্মৃতি, আর প্রকৃত বা যৌক্তিক স্মৃতি। অভ্যাসগত স্মৃতি মানে কিছু বিষয় আছে যা আমরা অভ্যাসের বশে শিখে যাই, শিখতে চাই না, অভ্যাস বশত শিখে যাই। যেমন সকালে উঠে দাঁত মাজা, এটা মেমোরি পর্যায়ে পড়ে না, এটা আমাদের অভ্যাস।
মেমোরি যেটা আমি বিরাট কিছু মনে রাখি, প্রত্যেকদিন সকালটা আমি ব্রাশ করি বা আবার এত বড় কিছু মনে আছে না, ওটার যান্ত্রিক, ওটা আমি অনুবর্তন যখন পড়াবো এরপরে ব্যাবলাবে তখন বলবো। এটা যে একটা অভ্যাস, এটাকে মেমোরি বলা যায় না, এগুলো হচ্ছে যান্ত্রিক স্মৃতি। আর প্রকৃত বা যৌক্তিক স্মৃতি কোনটা? মেমোরি, যেটা আমরা আসলেই ধারণ করে রেখেছি পুনরুদ্রেক বা প্রত্যাভিজ্ঞার মাধ্যমে আমরা সেটাকে যখন উপস্থাপন করতে পারছি। প্রকৃত পক্ষে স্মৃতি বলতে এটাকে বুঝিয়েছেন বার্গস। এইবার আসছি অভিজ্ঞতার ভিত্তিতে ব্যক্তি কিভাবে অভিজ্ঞতাটা অর্জন করেছে। কারণ প্রথমে তো গ্রহণ করতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়, সে অর্জন করাটাকে ধারণ করতে হয়, তারপরে পুনরুদ্রেক বা প্রত্যাভিজ্ঞা ঘটে। আমরা স্মৃতির স্তর খুব ইজিলি পড়িয়েছি এর আগের ক্লাসটায়। সেই অনুযায়ী ব্যক্তিগত স্মৃতি, নৈব্যক্তিক স্মৃতি। বলছি কিছু মেমোরি আছে যেগুলো ব্যক্তিগত, আমি সরাসরি অর্জন করি, একদম আমার সাথে ঘটেছে সেখান থেকে আমি অর্জন করেছি, সেটা ব্যক্তিগত স্মৃতি। আর নৈব্যক্তিক মানে সরাসরি আমি অবজেক্টিভ, আমি নিজে সাক্ষী নই, বই পড়ে শিখছি। তাহলে বই থেকে ডাইরেক্ট বইয়ে লিখেছে কেউ, সেটা দেখে আমি শিখছি। এইটা হচ্ছে বেশিরভাগ স্মৃতি হচ্ছে আমাদের এই নৈব্যক্তিক স্মৃতি, অর্থাৎ আমি সরাসরি কোনো না কোনো ভায়া হয়ে কারো কাছ থেকে শিখেছি। তাহলে তিনটে বললাম। সাহিত্যকাল অনুযায়ী সংবেদনমূলক, স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী। বার্গস কয় ভাগে ভাগ করেছে? তোমার যে বার্গস ভাগ করেছে স্মৃতিকে দুই ভাগে, শিক্ষণের কৌশল অনুযায়ী অভ্যাসগত বা যান্ত্রিক স্মৃতি, প্রকৃত বা যৌক্তিক স্মৃতি। আর অভিজ্ঞতার ভিত্তিতে দুই প্রকার, ব্যক্তিগত স্মৃতি, নৈব্যক্তিক স্মৃতি। আরো তিনটে দিক থেকে ভাগ করা যায়, সেটা আমি লিখে নিয়ে আলোচনায় আসছি। আরো তিনটে দিক থেকে স্মৃতিকে ভাগ করা যায়। 4 নম্বর হচ্ছে, তিনটা আগে বললাম, মানসিক ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ একজন ব্যক্তি যে শিখছে সে কেমন ইচ্ছা অনুযায়ী, কেমন ভাবে, তার ভূমিকা কি আছে, সেই ভূমিকা অনুযায়ী স্মৃতি দুই প্রকার। এক হচ্ছে সক্রিয় স্মৃতি, নিষ্ক্রিয় স্মৃতি। সক্রিয় মানে ব্যক্তির সক্রিয়তা, যদি আমি যখন শিখছি কোনো কিছু সেটাকে কতটা সক্রিয়ভাবে শিখেছি সেই অনুযায়ী আমার স্মরণ ক্ষমতা বাড়বে বা কমবে, কতটা সক্রিয়তার সাথে আমি স্মরণ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে সক্রিয় স্মৃতি। অনেক সময় আছে শিক্ষার্থী নিষ্ক্রিয়, জোর করে তার উপরে ক্লাসের টিচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, ফলে সে বেশিক্ষণ স্থায়ীও করতে পারছে না। এই ধরনের স্মরণ স্মৃতিকে বলা হয় নিষ্ক্রিয় স্মৃতি। তাহলে শিক্ষার্থীদের কোন স্মৃতিটা বেশি প্রয়োজন, শ্রেণীকক্ষে কোন স্মৃতি সমর্থন করবে তুমি? অবশ্যই সক্রিয় স্মৃতি। ছোট ছোট বিষয়গুলো নোট রাখবে। এবার দেখো ইন্দ্রিয়জাত স্মৃতি আছে। ইন্দ্রিয়, আমাদের জ্ঞানেন্দ্রিয় কটি? 5টি, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5টা ইন্দ্রিয়ের কারণে 5 রকম সংবেদন ঘটে। দর্শন, অর্থাৎ চোখ দিয়ে দেখে যখন কিছু আমাদের স্মরণ করি, কিছু একটা দেখলাম, দেখে মনে রাখলাম, সেটা দর্শনজাত স্মৃতি। খুব সহজ এটা। শ্রবণ, কোনো কিছু শুনে যখন আমি মেমোরাইজ করছি, মনে রাখছি, সেটা শ্রবণজাত স্মৃতি। কোনো কিছু ঘ্রাণ শুনে, এই যে আমরা কোনো একটা ফুল তোমার নাকের সামনে গোলাপ আলে, চোখ বাঁধা অবস্থায় বলে দেবে এটা গোলাপ ফুলের কথা, তাহলে তোমার সেটা মেমোরি আছে বলেই তো বলতে পারছো। তাহলে যে ঘ্রাণজাত সংবেদন, তাই তো? তোমাকে পচা ড্রেনের সামনে নিয়ে চোখ বেঁধে দাঁড় করে বলবে গোলাপ বাগানে দাঁড়িয়েছিস, কি সুন্দর গন্ধ, তুমি গন্ধ শুকিয়ে বলে দেবে, তাহলে এই যে এই মেমোরিটাও তোমার ঘ্রাণজাত। তারপরে স্বাদ, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করে তোমাকে যদি চোখ বেঁধে নুন দিয়ে বলা হয় এটা হচ্ছে স্পেশাল মিষ্টি, তুমি বুঝবে না? বুঝে যাবে। তাহলে এই স্বাদ জনিত স্মৃতি হচ্ছে এটা। আর স্পর্শ, কোনো কিছু টাচ করে, স্পর্শ করে যে স্মৃতি আমাদের মধ্যে স্থায়ী হয় সেটাকে বলা হচ্ছে স্পর্শজাত স্মৃতি। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর বলবার কিছু নেই, অনেকটা সেই সংবেদনের শ্রেণী বিভাগের মতোই। সংগঠনগত ভাবে স্মৃতি কিভাবে সংগঠিত হয়? প্রথম যে ভাগ, লাস্ট ভাগ প্রায় একরকম। দেখো এই ক্ষেত্রে কিছু মনোবিদ দুই ভাগে ভাগ করেছেন, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী। এরা সেন্সেশনটাকে বাদ দিয়ে দিয়েছেন। ক্ষণস্থায়ী স্মৃতি বলতে যে স্মৃতি স্থায়ী খুব কম হয়, গজনী সিনেমার আমির খানের মতন, তাই তো? শর্ট টার্ম মেমোরি, কিছু সময় শুধুমাত্র একটা বিষয় স্মরণ করতে পারি, পরক্ষণেই ভুলে যাই, এইটাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি। অনেক সময় এটা হয় পরীক্ষার আগে আমরা যখন খুব পড়ি, সেই কত নোট মুখস্থ করেছি, পরীক্ষার কিছুদিন পরে অটোমেটিক ভুলে গেছি, মনে নাই। তুমি অনার্স এডুকেশন অনেক জিনিস পড়েছিলে, এখন সেগুলো তোমার মনে নেই। আর কেন নেই? ওটা তুমি তোমার মাইন্ড ঠিক করে নিয়েছে, এটা আমার 19 তারিখ পরীক্ষা আছে, ওই দিন অবধি মনে রাখতে হবে, তারপরে ভুলে গেলেও হবে। এই ধরনের স্মৃতিটা হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি। অর্থাৎ দীর্ঘস্থায়ী স্মৃতির জন্য এটা আমি করিনি। আর দীর্ঘস্থায়ী স্মৃতি কোনগুলো? কিছু বিষয় আছে যেটা আমি সারা জীবনের মতো মনে রাখার চেষ্টা, কোনো প্রিয়জনের মোবাইল নম্বর, ঠিক আছে, কোনো কিছুর ওটিপি, ওটিপি নয়, পিন পাসওয়ার্ড, তুমি ভুলে গেছো, হলোনি, তোমার ফোনপে গুগল পে পাসওয়ার্ড ভুলেছো, হলোনি, এটা দীর্ঘস্থায়ী স্মৃতি হিসেবে আমি নিজের মধ্যে রেখেছি। তাহলে যেটা কিছু সময় পরে, কিছুদিন পরে ভুলে যাই নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য,
ক্ষণস্থায়ী স্মৃতি আর দীর্ঘ। এই স্মৃতির শ্রেণী বিভাগ গেল। এইবার আসবো বিস্মৃতির কারণ কি, কেন স্মৃতিভ্রম হয় বা স্মৃতি আমাদের হারিয়ে যায়, ফরগেটিং এর কারণগুলো দেখবো এবারে। ফরগেটিং বা বিস্মৃতির কারণ কি, এই যে এত কষ্ট করে আমি শিখছি মনে থাকছে না কেন, এটাই বিস্মৃতির কারণ। এখানে দুটো খুব অনেকগুলো বিষয়ের মধ্যে দুটো খুব ইন্টারেস্টিং বিষয় বলবো ফরগেটিং এর জন্য কারণ কি, বিস্মৃতির কারণ। প্রথম হচ্ছে, একটা কারণ হচ্ছে ইনহিবিশন। অনেকেই শুনেছো, কেউ কেউ না শুনেও থাকতে পারো। ইনহিবিশন, এই ইনহিবিশন কি? ইনহিবিশন কথার অর্থ হচ্ছে কোনো একটি শিখন যখন পরবর্তী শিখনকে প্রভাবিত করে, বা আমার বর্তমান শিখন যখন আগের শিখনকে প্রভাবিত করে। অর্থাৎ আমি আগে একটা জিনিস শিখেছি, এখন শেখার ফলে গন্ডগোল হয়ে যাচ্ছে, দুটো তালগোল পাকিয়ে ফেলাটাকে বলা হয় ইনহিবিশন। এই ইনহিবিশনের দুটো ভাগ আছে আমার, একটা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন আর একটা প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন আর কি বললাম, প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, প্রোঅ্যাক্টিভ, খুব ভালো করে এটা মনে রাখবার চেষ্টা করবে। কিন্তু কি হয় রেট্রোঅ্যাক্টিভ, এটা খুব হয় আমাদের সবাইরই, বর্তমান শিখনের প্রভাবে অতীতের শিখন হয়তো বিস্মৃতি করে। অর্থাৎ আগে আমি একটা জিনিস শিখেছিলাম, এখন আবার আরেকটা শিখলাম, এখনকারটা মনে হচ্ছে আগেরটা ভুলে গেছি। হয়তো এরকম হয় না? এরকম হয় না? আমরা ভুলে যাই না? অর্থাৎ আগে অনেক কষ্ট করে শিখেছিলাম কালকে বা সকালে, আজকে রাতে আবার একটা টপিক এত সুন্দর পড়লাম, এবার দেখছি বাট আগেরটা মনে করতে পারছি না। তো বর্তমান শিখনের ফলে কি হলো, আমার অতীতের শিখন গুলিয়ে ফেললাম, বিস্মৃতি হয়ে গেল। এই প্রভাবটাকে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। তাহলে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন কি মনে থাকবে, বা যদি স্টেটমেন্ট তুলে দেয় যে আমার একজন শিক্ষার্থীর বর্তমান শিখনের প্রভাবে তার অতীত শিখন বিস্মৃতি হচ্ছে বা ভুলে যাচ্ছে, এটা কি ধরনের সমস্যা, তখন বলতে অপশন দেখতে হবে আমাকে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন বলে। এবার আরেকটা প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন কি? প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন হচ্ছে যখন অতীত শিখন বর্তমান শিখনকে প্রভাবিত করে। অর্থাৎ আগের শিখনের জন্য আমার এইটা কিছুতে নতুন করে শিখতে পারছি না, যখনই শিখতে হচ্ছে আমার আগেরটা এসে গুঁতো মারছে। অর্থাৎ আগের শিখনটা আমি যতই এখন শেখার চেষ্টা করছি, অপারেন্ট অনুবর্তন এই এসআর বন্ডিং এই আমি যেই পড়তে যাচ্ছি, আমার কিছুতেই প্যাভলভ মাথার থেকে যাচ্ছে না। এই S1 R1 S2 R2 এই কম্বিনেশন যেটা ছিল, এই অনুবর্তিত উদ্দীপক আর অনাবর্তিত উদ্দীপকের তফাৎ কিছুতেই আমি স্কিনারের সাথে মেলাতে পারছি না। আমি যে যতই স্কিনারের অপারেন্ট অনুবর্তন পড়তে যাচ্ছি, আমার প্যাভলভের প্রাচীন অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশনিং আমাকে প্রভাবিত করছে। তাহলে অতীত শিখন যখন বর্তমান শিখনকে প্রভাবিত করে, তাকে কি বলে? প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। এই ইনহিবিশনটাকে মাথায় রাখো, এটা হচ্ছে মূল কারণ। আর কি কি কারণে বিস্মৃতি হয়? বস্তুর গুণ। কোনো বস্তু যদি অতিরিক্ত জটিল হয়, অতিরিক্ত দৈর্ঘ্যের হয়, বা বেরসিক প্রকৃতির হয়, সেটাও কারণ। অনেক কিছু কিন্তু আমরা ভুলে যাই। দৈহিক কারণ তো একটা আছে, আমার মন খারাপ, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা বা শারীরিক দৈহিক কোনো সমস্যা থাকলে সেই তাদের ক্ষেত্রে অনেক সময় বিস্মৃতি হওয়ার কারণ হয়। বিশ্রামের অভাব, শিখনের পর যথারীতি বিশ্রামের দরকার। তুমি যদি রাতের পরটা তুমি না ঘুমাও, প্রত্যেককে এই জন্য বলি যারা প্রিপারেশন নিচ্ছ, নিয়মিত ঘুম 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুম আগে রেখে তারপরে পড়ার দিকে নজর দাও। না হলে নিয়মিত ঘুম না হলে তোমার কিন্তু স্মৃতিতে থাকবে না, এত কষ্ট কিন্তু জলে যাবে। তাই বলছি বিশ্রাম নিয়মিত না হলে বিস্মৃতি হয়। আমি খুব ডিটেলসে আর যাবো না। অবসাদ, যদি আমার মধ্যে ফ্রাস্ট্রেশন থাকে, অবসাদে ভুগছি আমি, তখন মনে থাকবে কতগুলো খারাপ স্মৃতি শুধু তখন হাত থেকে বেরাবে আমাদের। ভালো কিছু তুমি যতই শেখো তখন মনে থাকবে না। অবদমন, আমি যদি মনের মধ্যে সেই ফ্রয়েডীয় চিন্তাধারায় নিজের চাহিদা, কামনা, বাসনা সবকিছু অবদমিত করতে থাকি, সব চেপে দিয়ে আমার ইচ্ছে হচ্ছে আবার খেলতে যাওয়ার, কিন্তু জোর করে আমি পড়ছি, এইভাবে বারবার অবদমন করলে সেই পড়ার বিষয়টাকে মনে রাখা খুব টাফ। এটা হচ্ছে একটা বড় কারণ। ঠিক মতো না শেখা, এটা তো স্বাভাবিক। আমার শিখনই যদি ঠিকঠাক না হয়, আমার চালই যদি কাকড় মেশানো থাকে, ভাত কি করে ফ্রেশ হবে ভাই? সম্ভব না। ফলে আমার শিখন ঠিক মতো না হলে মেমোরি থাকবে না। আর হচ্ছে পরিবেশ পরিবর্তন, হঠাৎ করে পরিবেশ পরিবর্তন করলে জানো তো স্মৃতি কমে যায়। প্রথমত তুমি যেখানটায় বসে পড়াশোনা করছো, তোমার কিন্তু সেখানটা বসেই নিয়মিত পড়া উচিত। এই মুহূর্তে তো আরো বেশি, কারণ তুমি জায়গা চেঞ্জ করলে তোমার স্মৃতির গন্ডগোল হবে। কারণ তোমার সাইকোলজিতে কগনিটিভ ম্যাপ পড়েছো কিনা আমি জানি না, নিশ্চয়ই পড়েছো, আমি ভুল বললাম, জানো নিশ্চয়ই পড়েছো, তোমাদের কলেজের কোনো প্রফেসর ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছে। সেখানে কগনিটিভ ম্যাপ হয়, জানো তো। অর্থাৎ কোনো একটা বিষয়ের
ম্যাপ আমরা মনে মনে তৈরি করি। তুমি চোখ বোঝো, এক্ষুনি চোখ বোঝো আমার সাথে সাথে, চোখ বুঝে তুমি ভাবো তো তোমার পড়ার ঘরটা কোথায়, তোমার বই আছে কোথায়, তুমি পেন রেখেছো কোথায়, কোন খাতার ভেতরে কোন নোটটা গুজে রেখেছো, দেখো তোমার মনে পড়ছে কি পড়ছে না, কোথায় তোমার সাইকোলজির বইটি আছে, তোমার চোখ বোঝো আমার সাথে সাথে দেখো আমার কিন্তু মনে পড়ছে, তোমারও মনে পড়ছে। তাহলে চোখ বুঝে তুমি কি করে মনে করছো? তোমাকে পড়ার ঘরে লাইট অফ করে ঢুকিয়ে দেবো, চোখ বুঝে ঢুকিয়ে দেবো, তুমি মোটামুটি বই ঠিকঠাক বের করে নিয়ে আসবে, কারণ তুমি ওইটার একটা ম্যাপ মনের মধ্যে এঁকেছো, যেটাকে বলা হয় জ্ঞানমূলক চিত্র, কগনিটিভ ম্যাপ। এই কগনিটিভ ম্যাপটা যখনই তুমি স্থান পরিবর্তন করবে না, পরিবেশ পরিবর্তন করবে না, ম্যাপটা উলটপালট হয়ে যাবে, ম্যাপের সাথে ম্যাচ করবে না, ফলে শিখনটা গন্ডগোল হয়ে যাবে, কগনিটিভ ম্যাপটাকে ডিসব্যালেন্স করা যাবে না। এই হচ্ছে বিস্মৃতির কারণ। লাস্ট যেটা বলবো, আমরা ধারণ ক্ষমতা বৃদ্ধির উপায় বলেছিলাম, স্মৃতিশক্তি ছাত্রদের কিভাবে বাড়াবো একজন শিক্ষক হিসেবে, সেইটা বলে ক্লাসটা শেষ করবো। স্মৃতিশক্তি আমরা কিভাবে বাড়াতে পারি, বা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে কি কি ভূমিকা নেব, সেটা আলোচনা করব। তার আগে একটা কথা একটু বলছি, আরেকটি ইউটিউব চ্যানেল আমার রয়েছে, প্রাণ চক্রবর্তী। সেই চ্যানেলে বিভিন্ন সামাজিক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি, বহু মানুষের ভালোবাসা পেয়েছি। তোমাদের একবার চ্যানেলটি দেখবার অনুরোধ রইল, প্রাণ চক্রবর্তী। এবার মূল পয়েন্টে আসছি, স্মৃতিশক্তি বাড়ানোর উপায়, কিভাবে স্মৃতিশক্তি বাড়ানো যেতে পারে। অ্যাজ এ টিচার হিসাবে শিক্ষার্থীদের বা সাধারণভাবে আমি একজন মানুষ হিসেবে আমার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি করব? প্রথম কথা হচ্ছে মনোযোগ দেয়া বা শিক্ষার্থীদের মনোযোগী করে তোলা, কারণ স্মৃতির প্রথম উপাদান হচ্ছে মনোযোগ। যদি আমি অ্যাটেনশন ঠিকঠাক না রাখতে পারি কোনো বিষয় শেখার ক্ষেত্রে, তাহলে সেটা স্থায়ী হবে না, এটা তো খুব স্বাভাবিক। তাই মনোযোগ বাড়ানোর জন্য যা যা করণীয়, মনোযোগ বৃদ্ধির উপায় বলেছি, সেইগুলো অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যত বেশি মনোযোগী করে তুলতে পারবো শিক্ষার্থীদের, তাহলে তাদের স্মৃতি স্থায়ী হবে। অনুষঙ্গ স্থাপন খুব ইম্পর্টেন্ট। ক্লাসে না তোমরা সবাই, আমি সাফল্য কামনা করি, শিক্ষক হবে বা অনেক ভাবে তো পড়াও, অনুষঙ্গ স্থাপনটা খুব জরুরি নিজের ক্ষেত্রে, এবং ছাত্রদের এটা চেষ্টা করবে। অনেকে জানো তোমরা, তবু আরেকবার বলছি, অনুষঙ্গ মানে মিল, বিভিন্ন বিষয়ের সাথে না কোনো একটা কিছুর মিল চাপিয়ে দেবে। দেখবে যদি আমরা ভুলেও যাই, সে মিলের জিনিসটাকে আমার মনে করিয়ে দিয়ে যাবে। যেমন আমরা বিভিন্ন বিষয় শেখার ক্ষেত্রে যে এইটার সাথে এইটা কি, ঠিক আছে, এই যেমন আমি যে নির্মল কুমার সিদ্ধান্ত আমাদের হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক, তারপরে মুদালিয়ার কমিশনারকে অনাথনাথ বোস, কোঠারি কমিশনারকে ডক্টর জেপি নায়েক। আমি এগুলো সব পড়াবো পরে, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় আছে। জেপি নায়েক, এটাকে তিনটে সিরিয়ালে কি করে মনে রাখবো? আমি ছেলে মেয়েদের যে সিদ্ধান্তে বসে নায়ক, এটা মনে রাখ, সিদ্ধান্তে বসে নায়ক, সিদ্ধান্ত মানে নির্মল কুমার সিদ্ধান্ত, তাহলে প্রথম কমিশন 48 মনে রাখতে হবে। প্রথম একই সাথে সিকোয়েন্স মেনটেন হয়ে গেল। প্রথমটা হচ্ছে ওইটা সিদ্ধান্তে বসে মানে অনাথনাথ বোস, নাম তো জানিস, তাহলে হয়ে গেল। নায়ক মানে নায়ক, পরপর ওর যখনই কোঠারি কমিশন আসে, স্যার সে নায়ক, হ্যাঁ কোঠারি কমিশন নায়ক, এটা মাথায় রাখবো, তো 1 নম্বর তো কনফার্ম থাকবে যদি আসে, ঠিক আছে। যখনই রাধাকৃষ্ণের কোনো নোট পড়াচ্ছি, স্যার সিদ্ধান্ত, ডিসিশন, ছেলে পেছন থেকে হাত তুলে কোনো একটা ছেলে, সে কিন্তু ঠিকঠাক পড়াশোনা করে না, সেই ছেলের দিকে উত্তর, আচ্ছা স্যার আমি আবার বলি সেটা ইংরেজি কি, সিদ্ধান্ত মানে ডিসিশন মনে রাখবি তো। একটা কথা আমি বলি, বাংলা থেকে ইংরেজি ভালো বুঝে, স্যার হ্যাঁ এটা জানি আমি, ডিসিশন ওই তো কি সিদ্ধান্ত জানো, ওই অপশন পেলে মেরে দেবো, হ্যাঁ ওইটা পেলে মেরে দেবো, ঠিক আছে। এই যে আমি নিজের পাবলিসিটি করবার কথা না, এইভাবে করে দিতে পারি, অনুষঙ্গ করে দিতে পারি কোনো বিষয়ের সাথে কোনো বিষয় কি। যখন তুমি একটা থিওরি পড়াচ্ছ, সেই থিওরির জিসটাকে নিয়ে তার সাথে কোনো একটা মিল খুঁজে পাওয়া, তাহলে খুব সহজে মনে রাখে। মানে ডেভেলপকে ছোট করে বলছি না, সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে, কিন্তু ওইখানে মনে রাখার জন্য গুলির আবারে প্যাভলভ কুকুর, স্কিনার ইঁদুর, থর্নডাইক বেড়াল, যা আর কোহলার হচ্ছে শিম্পাঞ্জি, এরা এই নিয়ে পরীক্ষা করেছে, লাস্টে একটু মেনশন করে দিতে হবে, হ্যাঁ, তাহলে মোটামুটি কে কার উপরে পরীক্ষা করছে আর ভুলবো না। অর্থাৎ একটা মিল, তার উপরে ট্যাগ ছাপিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি শেখার সময় তুমি যখন একটা জিনিস ধরো, একটা ওয়ার্ড বা একটা কিছু মনে রাখতে পারছো না, তোমার সামনে যা আছে যা পড়ছে তার সাথে কোনোভাবে ওটাকে একটা মিল খুঁজে তার সাথে জুড়ে দাও, তোমার ঘরে যে কোনো একটা জিনিসের সাথে। যখনই তুমি ওইটা মনে করতে না পারবে, সেই জিনিসটাই ফ্যান বা লাইট বা টেবিল, কোনো কিছুর কথা মনে করবে, টেবিলের সাথে আমি এইটা পড়েছিলাম, মনে থাকবে, দেখবে। আজ থেকে অ্যাপ্লাই করো,
অনুষঙ্গ স্থাপন করতে পারে, স্মরণ ক্রিয়া বাড়ে। সবিরাম পাঠ আমি আগেও ধারণের সময় বললাম, অবিরাম আর সবিরাম দুটো পদ্ধতিতে কন্টিনিউয়াস পড়ে গেলে সেটা বেশি স্থায়ী হয় না। সবিরাম, কিছু সময় বিরাম দেওয়ার দরকার আছে, মস্তিষ্ককে রেস্ট দেওয়ার দরকার আছে, স্মৃতিটাকে স্টোর হওয়ার টাইম দেওয়ার দরকার আছে। তাই সবিরাম পাঠকে নিজে করব, ছাত্রদের উৎসাহিত করব। ছন্দ বা আবৃত্তি, যদি কোনো বিষয়কে মিলিয়ে মিলিয়ে পড়া যায়, আমরা মুঘল সাম্রাজ্যের সমস্ত শাসকদের নাম কেন মনে রেখে, ওই ছোটবেলায় একটা শিখে নিয়েছি, বাবার হইলে আবার জ্বর সারিল ঔষধে, আকাশে সূর্যের যে 7টা বর্ণের নাম বেনিয়া সহকলা পড়েছি। যে কারণে আমরা ভুলি না, কারণ একটা সুর আবৃত্তি ছন্দ যদি আমার মধ্যে থাকে কোনো বিষয় নিয়ে, তাহলে সেটা আমাদের কি করে, স্মৃতিকে স্থায়ী করে। সারাংশ, কোনো বিষয় পড়ার আগে তার সারাংশটা নিজে পড়ো। অ্যাজ এ টিচার, শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে একটা বিষয় পড়ানোর আগে, সংজ্ঞা বলার আগে সেই থিওরিটাকে একটা সংক্ষিপ্ত আকারে ছেলেদের দিয়ে দাও, মেয়েদের দিয়ে দাও। তাহলে দেখো তারা আগে বিষয়টা সারাংশটা বুঝে নিতে পারলে এইবার তুমি ভেঙে ভেঙে যাও। অর্থাৎ সামগ্রিক থেকে বিশেষের দিকে যেতে হবে শিক্ষণের ক্ষেত্রে, বিশেষের থেকে সামগ্রিকে গেলে হবে না, আগে স্পেশালাইজড করলে হবে না, আগে জেনারেল টোটাল বিষয়টা একটা কনসেপ্ট তৈরি করে দিতে হবে, সেটাই তাহলে বেশি স্থায়ী হবে। লেখা, সব সময় লেখা হচ্ছে মনে রাখার সবচেয়ে বড় উপায়। যে কারণে আমি একই কথা বারবার বলছি, প্রশ্ন করো প্রশ্ন করো আর প্রশ্ন করো। অর্থাৎ একটা জিনিস শেখার পর যদি সেটা লিখতে পারি সারাংশ, নিজের সাংকেতিক রূপে লেখো, পয়েন্টগুলো লেখো, তুমি নিজের সাংকেতিক ডিজিটে লেখো, তুমি সেটা মনে রাখো, যা সেই সংকেতটাকে অনুষঙ্গের সাথে জুড়ে দাও, লেখো, দেখো সেটা ধারণ ক্ষমতা বাড়বে, বাড়তে বাধ্য। আর কি, আলোচনা, ডিসকাশনের মতো মেথড আর কিছু হয় না। যদি একটা জিনিস শেখার পর নিজেদের মধ্যে আলোচনা করা যায়, তাহলে সেটা বেশি স্থায়ী হয়। লাস্ট হচ্ছে বিশ্রাম, শেখার পরে বিশ্রামের দরকার। এটা আমরা অতিমাত্রায় নিয়ে ফেলি অনেক সময়, যার ফল আমাদের ভুগতে হয়। শিখি 2 মিনিট, বিশ্রাম নিয়ে 2.5 ঘন্টা, সেটা করলে হবে না। কিন্তু একটা জিনিস শেখার পরে রেস্ট দরকার আছে, সেই সময়টা অন্য কাজ করা যাবে না, কিন্তু মোবাইল দেখবো, টিভি দেখবো না, অন্তত আধ ঘন্টা টাইম, 1 ঘন্টা পড়ার পরে, 2 ঘন্টা পড়ার পরে 30 মিনিট 20 মিনিট জাস্ট রিল্যাক্স মোডে শরীরটাকে ফেলে দিতে হবে। সে সময় কি ভাববো, যা পড়লাম সেটা নিয়েই ভাববো, তাহলে সেই স্মৃতিটা আমার অনেক বেশি কার্যকরী হবে, বেশি দিন দীর্ঘস্থায়ী হবে। এই মেমোরিটা আমরা 2টো ক্লাসে শেষ করলাম। আগের ক্লাসে ডিটেলস বলেছি, যারা এই ক্লাসটা ফার্স্ট দেখছো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আগের ক্লাসটা দেখে নেবে বা চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যাতে বেশি শিক্ষার্থীদের সাথে পৌঁছতে পারি শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।